সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা। গল্পটা আমি শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগন্নাথ বাজপেয়ী, তবে পদবি থেকে যা মনে হয় তা নয়। তিনি একেবারে খাঁটি বাঙালি মধ্যবিত্ত মানুষ। গল্পটি তার মতন করে আমার নিজের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের দেশের বাড়ি থেকে মাইল ৩-৪ দূরে একটা হাট বসে। মস্ত হাট, নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে। আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসেই, শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তাছাড়া আসে কুড়ুল, কোদাল, নাঙল পর্যন্ত, অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কিছুই সেখানে মেলে। আমার অবশ্য এত সব জিনিসের দরকার নেই। স্রেফ সপ্তাহখানেক চলতে পারে এই রকম আনাজপাতি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার আধ মাইল খানেকের মধ্যে আমার এক বন্ধুর বাড়ি। তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে। অন্ধকারের ভয় নেই। শুক্লপক্ষের নবমী, আকাশে জ্যোৎস্নার আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়। ফাঁকা মাঠের মধ্য দিয়ে চীনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না। বিকাল 4টে নাগাদ রওনা হলাম। 5:15টার মধ্যে হাটে পৌঁছে যাই। পশ্চিমা যে ভিত্তটির সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় ধামায় তুলে দিলাম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে। নতুন একটা ফলা কেনা দরকার। বন্ধুটির সঙ্গে দেখাও করে এলাম। তার বাড়িতে গিয়ে তার কাছে 3 টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না। পথে নেমে দেখি সন্ধে পেরিয়ে গেছে। ভাবলাম তা হোক, আকাশে দিব্যি চাঁদ উঠেছে, তখন আর ভাবনা কিসের। আমি তো স্রেফ আমাদের ভিত্তটিকে নিয়ে পথটা পাড়ি দেব না। হাট ফেরত আরও বিস্তর লোকজনকে নিশ্চয়ই সঙ্গে পেয়ে যাব। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটের লোকজনের সঙ্গে গল্পগুজব করতে করতে নিশ্চিন্তে এই 3-4 মাইল পথ চলে যাওয়া যাবে। কিন্তু খানিক
খানিকটা পথ এগিয়ে গিয়েই ঠাউর হলো যে পথ একেবারে নির্জন। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে। নেহাতি 2-4 লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে। খানিকটা গিয়েই তারা ডাইনে বাঁয়ে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদমে একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ পশ্চিমা ভিত্তটি, ওকে নিয়েই এখন বাদবাকি পথ আমাকে পাড়ি দিতে হবে। কাঁটা ঝোপ বাবলা গাছের জঙ্গলের পথ ধরে আমরা এগোচ্ছি। এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলায় একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্য দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন অমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণেই বুঝলাম যে না, এটা বাতাসের শব্দ নয়। ভৃত্যটিকে বললাম, শুনেছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, ওই বাচ্চা রোতা হ্যাঁ, অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে গিয়ে আর একটু এগিয়ে দেখলাম ঠিক তাই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদ্যম বাচ্চা, শুধু গলায় একটা ধুকধুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি মজুর কুলি কামিন কিছু কম থাকে না। বাচ্চাটার গলায় ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারো ছেলে হবে, কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এ তো বড় বেখেয়ালি বাম্মা। সম্ভবত হাটে এসেছিল, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে। এদিকে বাচ্চা ছেলেটা যে পিছনে পড়ে রইল সে খেয়াল নেই। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়লাম, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কি করে? ফেলে রেখে গেলে তো মাঝরাত্রিরে শেয়াল কুকুরে একে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলাম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব, কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়েই বা নিয়ে যাই কি করে? পশ্চিমা ভৃত্যটিকে বললাম, এই তুই তোর ধামাটা আমায় দে, তারপর এই বাচ্চাটাকে তোর কাঁধে তোল। তাই হলো, ধামাটা আমি আমার মাথায় তুলে নিলাম আর বাচ্চাটাকে তার কাঁধে অর্থাৎ আমার ভৃত্যটির কাঁধে তুলে দিলাম। হাঁটতে হাঁটতে একবার পিছনে তাকিয়েছিলাম, দেখলাম ভৃত্যের ঘাট থেকে তার গলার দুদিকে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে। এখন আর কাঁদছে না, মুখে হাসি ফুটেছে। চাঁদের আলোয় তাও চোখে পড়ল, কিন্তু
খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। ভৃত্যটি বারবার পিছিয়ে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছন আসার কথা। তাহলে একবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ব্যাপার কি? যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছাতে রাত কাবার হয়ে যাবে। তাতে সে বলল, বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে হেসে বললাম, আমার ধামার মধ্যে 5 সের আলু, 10 সের কাঁঠাল, সের কয়েক বেগুন। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হলো না, কিন্তু তারপরে যা হলো সে এক তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনলাম, বাবু। ভৃত্যটির গলা। মনে হলো সে খুব ভয় পেয়েছে। পিছন না ফিরেই বললাম, কেন রে, আবার কি হলো? তাতে ওই কাঁপা কাঁপা গলাতেই সে বলল, বাবু, ইস্কার টেংরি তো বাড়াচ্চালি, অর্থাৎ এর পা ক্রমেই বেড়ে চলেছে। এরপরে আর পিছনে না ফিরে উপায় কি? কিন্তু পিছন ফিরে যা দেখলাম তাতে আমার মুখে কোনো কথা বের হলো না। একেবারে ভিমরি খাওয়ার জোগাড়। দেখলাম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল। সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে। আমি দেখা মাত্রই চাকরের ঘাট থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে মিলিয়ে গেল কিছু বুঝলাম না। সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও ছুট লাগালাম। চাকরটিও দৌড় লাগালো আমার পিছনে পিছনে। দৌড়াতে দৌড়াতে একবারও আর পিছন ফিরে তাকাইনি। একেবারে বাড়িতে পৌঁছে তবেই থামি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।